বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইটা হচ্ছে আমাদের আয়কর পরিপত্র। মূল বিষয়টা হলো আয়কর পরিপত্র। এই আয়কর পরিপত্র 2024-25-এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে আমরা প্রথম পর্বতে কিছু আলোচনা করেছি, আজকে হলো দ্বিতীয় পর্ব। এভাবে আমরা আয়কর পরিপত্রের A to Z দেখানোর চেষ্টা করব। তবে আমরা ফোকাস করব 2024-25 কর বর্ষের ম্যাটারগুলো। তবে এইবার আয়কর পরিপত্র 2025-26-এরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা আমরা এখন আলোচনা করব না। আমরা শুধুমাত্র 24-25 কর বর্ষকে ফোকাস করব। তাহলে সম্মানিত সুধী, আমরা একটু দেখে নিই আজকের পর্বে কি কি বিষয়গুলো থাকছে। আজকের পর্বে থাকছে আজকের পর্বে আমাদের যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে আমাদের 5 ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ, সমবায় সমিতি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ কতিপয় করদাতাদের জন্য 2024-25 কর বর্ষের কর হার। 6তে রয়েছে কোম্পানির জন্য 24-25 কর বর্ষের জন্য কর হার এবং সারচার্জ। 3টা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এ সকল করদাতাদের ক্ষেত্রে কর হার কী হবে। তো প্রথমে হলো আমাদের বলা রয়েছে কোম্পানি এবং ব্যক্তিসংঘ নহে। তাহলে কোম্পানি এবং ব্যক্তিসংঘ নহে বাংলাদেশে অনিবাসী, অর্থাৎ অনিবাসী বলতে বোঝানো হচ্ছে নন রেসিডেন্ট ফরেনার, অর্থাৎ অনিবাসী বাংলাদেশির ক্ষেত্রে করদাতার ক্ষেত্রে কি হবে যে এইরূপ অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য 30% হারে আপনাকে কর দিতে হবে, নন রেসিডেন্ট ফরেনার। 2 কোম্পানি নয়, অর্থাৎ কোম্পানি হবে না, কিন্তু যদি এরকম হয় সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক মানে প্রস্তুতকারী যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ করদাতা রয়েছেন উক্ত ব্যবসায়ী হতে, অর্থাৎ সিগারেট, বিড়ি, জর্দা এ সকল গুলসহ এ সকল ব্যবসা হতে অর্জিত আয়ের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 45%। আচ্ছা, 3-এ বলা রয়েছে কোম্পানি নয়, তাহলে কি ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ এবং অন্যান্য করারোপযোগ্য সত্তার ক্ষেত্রে করের হার কত? 27.5%। তবে শর্ত থাকে যে বিবেচ্য আয় বর্ষে সকল প্রকার প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন, মানে সকল প্রকার আয় এবং প্রত্যেক যে লেনদেনটা হবে এক একটা লেনদেনে 5 লক্ষ টাকার অধিক যদি হয়ে থাকে সেইটা প্লাস হলো সর্বমোট, অর্থাৎ সারা বছরে অর্থাৎ 12 মাসে 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কী করতে হবে? সম্পূর্ণ করলে আপনার কর হার 25% হবে। অর্থাৎ এই যে ট্রাস্ট, এই যে তহবিল, ব্যক্তিসংঘ এরা যদি এ সকল সত্তাগুলো যদি 5 লক্ষ টাকার অধিক যে একক লেনদেন সেগুলো যদি ব্যাংক ট্রান্সফার করে থাকে এবং সারা বছরে সর্বমোট 36 লক্ষ টাকার অধিক যদি আপনার ব্যয় এবং বিনিয়োগ থাকে এবং সেটা যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে তাহলে আপনার কর হার হবে কত? 25%। 4 নম্বরে বলা রয়েছে সমবায় সমিতি আইন 2001 অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য করের পরিমাণ কত হবে? 20%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের উপরে করের হার কত? 15%। তাহলে বেসরকারি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে যে নিয়োজিত বেসরকারি কলেজগুলো রয়েছে সেক্ষেত্রে সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আয়ের উপরে কত ট্যাক্স দিতে হবে? 15% হারে ট্যাক্স দিতে হবে। এরপরে আসি কোম্পানির ক্ষেত্রে 2024-25 কর বর্ষের করের হার কী হবে এবং কী কী শর্ত রয়েছে। 1 পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের 10% অধিক আইপি অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে যদি হস্তান্তরিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করের হার অর্থাৎ প্রযোজ্য কর হলো 22.5%। কিন্তু যদি শর্ত পরিপালন করে থাকে তাহলে কি হবে? করের হার কমে আসবে, অর্থাৎ 20% হবে। এরপরে আসি যে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের পরিমাণ 10%-এর কম
অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে হস্তান্তর হয়েছে, অর্থাৎ 10% বেশি হলে আপনার 22.5, কিন্তু সত্ত্ব পরিপালন হলে 20, আর এটা হলো 10% কম যদি আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়ে থাকে, সেক্ষেত্রে প্রযোজ্য কর হার হলো 25%, কিন্তু সত্ত্ব পরিপালন করলে হয়ে যাবে 22.5। আয়কর আইন 2023-এ সংজ্ঞায়িত কোম্পানি সমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয়, অর্থাৎ যে প্রাইভেট লিমিটেড যে কোম্পানিগুলো রয়েছে যত, সকল কোম্পানির ক্ষেত্রে করের হার হলো 27.5, তবে সত্ত্ব পরিপালন করলে হয়ে যাবে 25%। ওপিসি অর্থাৎ একক ব্যক্তি কোম্পানি, করের হার হলো 22.5, কিন্তু সত্ত্ব পরিপালন করলে হবে কত? 20%। এরপর আসি পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, তবে মার্চেন্ট ব্যাংক ব্যতীত। পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে বা ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে কোনো শর্ত নাই, তাদের করের হার হলো 37.5%। পাবলিকলি ট্রেডেড নয় ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক বাদে তাদের করের হার হবে কত? 40%। এখানে কোনো শর্ত প্রযোজ্য নয়। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রেও আমাদের করের হার হলো 37.5, কিন্তু এখানে কোনো শর্ত প্রযোজ্য নাই। সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার প্রস্তুতকারী অর্থাৎ তামাক প্রস্তুতকারী কোম্পানি যেগুলো রয়েছে, লিমিটেড কোম্পানি হতে পারে, কিন্তু এরা যদি শুধুমাত্র সিগারেট, বিড়ি, জর্দা, গুল এগুলো তৈরি করে থাকে, তাহলে তাদের রেট হবে কিন্তু 45%। আপনি এটা বলতে পারেন না যে এটা তো 2000 আয়কর আইন 2023-এ সংজ্ঞায়িত যে কোম্পানি, সেই কোম্পানি যারা পাবলিকলি ট্রেডেড না ওর আওতায়, তাহলে 27 কেন হবে না? কারণ এখানে সত্য জুড়ে দিয়েছে যে সিগারেট, বিড়ি, জর্দা, সেটা কোম্পানি হোক আর যাই হোক, সিগারেট, বিড়ি, জর্দা এ সকল প্রস্তুতকারী শুধুমাত্র কোম্পানিগুলো 45%, তবে সত্য কোনো প্রযোজ্য থাকবে না। পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম 10% শেয়ার, যার মধ্যে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট 5%-এর অধিক থাকতে পারবে না। তার মানে কি, প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট হবে 5%, এবং ন্যূনতম যে পরিশোধিত মূলধন সেটা 10%-এর অধিক হলে তাদের করের হার হবে 40%, সত্য প্রযোজ্য নেই। পাবলিকলি ট্রেডেড নয় এরূপ মোবাইল ফোন কোম্পানির ক্ষেত্রে করের হার 45%। আগেরটা হলো পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি, পরেরটা হলো পাবলিকলি ট্রেডেড নয়। তবে শর্তগুলো কি এটা তো জানা দরকার। শর্তগুলোর ক্ষেত্রে বলা রয়েছে বিবেচ্য আয় বর্ষের সকল প্রকার ব্যয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ, অর্থাৎ 36 লাখ টাকার বেশি যে ব্যয় এবং বিনিয়োগ যা হবে সম্পূর্ণটাই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। এই শর্ত পরিপালন করলেই আপনার করের হার কমে আসবে। আচ্ছা, সারচার্জটা কি? যেটা আপনার সম্পত্তির উপরে, নিট ওয়েলথের উপরে চার্জ করা হয়ে থাকে। এখানে বলা রয়েছে যে স্বাভাবিক ব্যক্তিগততার ক্ষেত্রে আয়কর আইন 2023-এর ধারা 167 অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি সম্পদ কর, তো এই অনুচ্ছেদ অনুযায়ী সারচার্জ পরিগণনার পূর্বে পরিবেশ সারচার্জ ব্যতীত নির্ধারিত প্রদেয় করের ওপর নিম্নরূপ হারে সারচার্জ প্রদেয় হবে। সেটা কি? যদি কোনো ব্যক্তি নিট পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে তাকে কোনো সারচার্জ দিতে হবে না, কিন্তু 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকার মধ্যে, অর্থাৎ 10 কোটি টাকার বেশি নয়, এটা এক শর্ত। অথবা আপনার যদি নিজ নামে একের অধিক মোটর গাড়ি থাকে, 2 মোট 8000 বর্গফুটের অধিক আয়তনের যদি গৃহ সম্পত্তি থাকে, আলাদা আলাদা শর্ত। ধরেন কারো 8000 বর্গফুটের অধিক গৃহ সম্পত্তি আছে বাট মোটর গাড়ি নেই, 10% দিতে হবে। নিট যে ট্যাক্স পেয়াবল হবে, সেই ট্যাক্স পেয়াবলের উপর 10% আপনি সারচার্জ দেবেন। একের অধিক যদি মোটর গাড়ি থাকে 10% হবে, অথবা সম্পদের ভিত্তিতেও হতে পারে। গত বলা রয়েছে নিট পরিসম্পদের মূল্যমান যদি 10 কোটি টাকার অধিক হয় কিন্তু 20 কোটি টাকার কম, তাহলে 10 কোটি থেকে 20 কোটি, মনে রাখেন 10 থেকে 20%। এরপরে আসি 20 কোটি থেকে 50 কোটি, কত? 30%। আর 50 কোটি টাকার বেশি যদি আপনার পরিসম্পদ থাকে সেক্ষেত্রে আপনার সারচার্জ হবে 35%। এখন কিছু বিষয় এখানে বলা রয়েছে যে সারচার্জ এছাড়াও কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা বিজনেসের ক্ষেত্রে আছে কিনা, এবং নিট পরিসম্পদ বলতে কি বোঝায় এবং মোটর গাড়ি বলতে কি বোঝায় সেটাও ক্লিয়ার করা হয়েছে। যেমন বলা রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত
আয়ের উপরে 2.5% হারে সারচার্জ পরিশোধ করতে হবে। অর্থাৎ যে তামাকজাত প্রস্তুতকারক যে করদাতার যে ট্যাক্স রেট সেটা তো আছেই, পাশাপাশি তাকে 2.5% হারে সারচার্জ পরিশোধ করতে হবে। তার মানে ট্যাক্সও দিতে হবে, সারচার্জও দিতে হবে। এখন এখানে বলা রয়েছে সারচার্জ পরিগণনা বা নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত ব্যাখ্যাসমূহ প্রযোজ্য হবে। সেটা কি? নিট পরিসম্পদের মূল্যমান বলতে আয়কর আইন 2023-এর ধারা 167 অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের মূল্যমানকে বোঝাবে। অর্থাৎ সম্পদ ও দায়ের বিবরণীতে যেটা থাকবে, অর্থাৎ টোটাল সম্পদ থেকে যে দায় বাদ দিলে যে নিট সম্পদ থাকবে সেই নিট সম্পদের উপরেই আপনাকে কি করতে হবে? সারচার্জ দিতে হবে। এরপরে বলা হয়েছে যে একের অধিক যে মোটর গাড়ি, কোন কোন মোটর গাড়ি অন্তর্ভুক্ত হবে, কোন কোন করে গাড়িগুলো অন্তর্ভুক্ত হবে না সেটাও ক্লিয়ার করা হয়েছে। বলা হয়েছে মোটর গাড়ি বলতে বাস, মিনি বাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাঙ্ক লরি, পিক আপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হবে। তার মানে কি? এই মোটর গাড়ির মধ্যে এই জিনিসগুলো থাকবে না। সেটা কি কি? এক, বাস আলাদা ট্যাক্সের রেট রয়েছে, মিনি বাস সেটা, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, পিক আপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা, মোটর সাইকেল এগুলো কিন্তু মোটর গাড়ির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এর বাইরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িকে বলা হবে কি? মোটর যান। মাথায় রাখতে হবে মিনি বাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, পিক আপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা, মোটরসাইকেল এগুলোর জন্য আলাদাভাবে আপনার কি হবে না? সারচার্জ হবে না। এই গাড়িগুলো বাদে অন্যান্য যে মোটরযানগুলো থাকবে সেটা যদি একের অধিক হয়ে থাকে তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে। তাহলে সম্মানিত সুধী, আমরা আজকে পর্ব হলো 2, আজকের পর্বে যে বিষয়গুলো মোটামুটি শেয়ার করলাম, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ এখানে নতুন বিষয়গুলো আছে, পুরাতন বিষয়গুলো আছে, আর এগুলো মুখস্থের বিষয় না যে আমি A to Z বলবো। জাস্ট আপনাদেরকে বুঝালাম, মানে একটা স্টাডি করে এটা আছে এবং এটার অ্যানালাইসিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তাহলে সম্মানিত সুধী, এরকমভাবে আমরা ইনকাম ট্যাক্সের আয়কর পরিপত্রের পাশাপাশি আমরা ভ্যাট আইনটাও দিয়ে দেবো। ভ্যাট আইনের কিছু বিষয় শেয়ার করব। কাস্টমস অ্যাক্ট 2023 যেটা আসছে অর্থাৎ কাস্টমস অ্যাক্ট নিয়েও আমরা এভাবে ভিডিওগুলো প্রতিদিন ডে বেসিসে আপডেট করতে থাকবো। যাই হোক, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, যাতে প্রতিনিয়ত অর্থাৎ রেগুলার বেসিসে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেটা যেন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। পাশাপাশি আপনারা ফেসবুকেও জয়েন করতে পারেন, ফেসবুকে স্কুল অফ নলেজ ওই পেজে জয়েন করতে পারেন। পাশাপাশি আপনারা লিঙ্কডইনেও করতে পারেন, লিঙ্কডইনে আমাদের পেজ রয়েছে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, সেখানেও জয়েন করতে পারেন। তাহলে সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।